প্রিয় দর্শক, সবাই নিঃসন্দেহে ভালো আছেন সেই বিশ্বাস নিয়ে শুরু করছি আজকের বন্ধু তোমারই খোঁজে। ইভান সাইড আপনাদের সাথে আছি এবং অনুষ্ঠানের শুরুতেই আমরা যে কথাগুলো বরাবরই বলি, পুরো অনুষ্ঠান জুড়ে কোনো সোনালী একজন মানুষের সাথে, প্রিয় একজন মানুষের সাথে তার জীবনের বন্ধুদের কথাগুলো তুলে আনি কথা বলতে বলতে, এবং সেই কথাগুলো শুনতে শুনতে কোথায় জানি আমরা আপনাদেরও বন্ধুদের কাছে ফিরিয়ে নিয়ে যেতে চাই। এবং দর্শক, সেই ধারাবাহিকতায় আজ আমাদের অনুষ্ঠানে আমাদের অতিথি হিসেবে এসেছেন আমাদের সবার প্রিয় মানুষ। তিনি নিঃসন্দেহে একজন সোনালী মানুষ, সফল অভিনেতা, প্রযোজক এবং পরিচালক মাসুদ পারভেজ, যাকে আমরা সোহেল রানা নামেই বেশি চিনি। চলুন দর্শক, আমন্ত্রণ জানাই আজকের অতিথি সোহেল রানাকে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, শুকর আলহামদুলিল্লাহ। আপনাকে শুরুতে জন্মদিনের শুভেচ্ছা। মাত্র কদিন আগে 21শে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস, সেই দিনেই আপনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। হ্যাঁ, আসলে জন্ম আমার তারও আগে। হ্যাঁ, কাজেই ভাগ্যক্রমে দিনটা আনন্দের দিনও বটে, আবার কিছুটা দুঃখের দিনও বটে। যে ভাষার জন্যে রক্ত দিয়েছে আমার ভাইয়েরা, সেটা পৃথিবীর মধ্যে একটি স্পেশাল বিষয়, এবং ভাষা আন্দোলন করেছে, পৃথিবীতে এস্টাবলিশড করেছে, সেটাও আমাদের একটা গর্বের বিষয়। আবার সেদিন আমাদের কিছু ভাই যারা শহীদ হয়েছে, সেটা আমাদের দুঃখের বিষয়। সেই সব মিলিয়ে দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন, এবং আই এম হ্যাপি যে হইতে সেই আমার জন্ম হয়েছিল। পাশাপাশি আরও একটা কথা, আমরা যদি আপনার কথা বলি, আমাদের এই যে 21শে ফেব্রুয়ারি তাৎপর্যপূর্ণ একটি দিন, নিঃসন্দেহে গর্বের দিন, এবং আমাদের চলচ্চিত্রে গর্বের সাথে উচ্চারণ করি প্রথম সম্পূর্ণ মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ওরা 11 জন, যে চলচ্চিত্রে আপনি প্রযোজনা করেছিলেন, যে চলচ্চিত্রটি, সেই চলচ্চিত্রের কথা এবং সেই চলচ্চিত্রের সাথে প্রযোজনায় জড়িত হওয়ার কথাটা একটু শুনতে ইচ্ছে করছে। আমি ঠিক ওরা 11 জন সম্পর্কে খুব একটা কিছু বলতে চাই না এ কারণের জন্যে আমি একটা ছোট্ট ঘটনাই বলি। সেটি হচ্ছে যে ফেব্রুয়ারি অথবা মার্চ, এক্স্যাক্টলি ঠিক আমার মনে নেই, আমাদের বন্ধুদেরই দুজন, একজন হচ্ছে খসরু, যে ওরা 11 জনের নায়কও ছিল, আর একজন হচ্ছে মন্টু। এরা একজন পাকিস্তানি আর্মিকে হত্যা করার অপরাধে ফেব্রুয়ারি মাসে কিন্তু তাদেরকে ফাঁসির নির্দেশ দেওয়া হয় কোর্ট মার্শালে। এই কথাটা কিন্তু বাংলাদেশের সাধারণ দর্শকরা কেউই কিন্তু জানে না, এবং কেউ আমরা তাদের কথা মনেও করি না। অথচ স্বাধীনতা যুদ্ধে পূর্ববর্তী পর্যায় থেকে শুরু করে in 1965 I was the General Secretary of Mymensingh District. স্বাধীনতা যুদ্ধ করেছি 71-এ, 72-73 আমি ইকবাল হলে ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আই প্রডিউস দ্য ফার্স্ট মুভি অফ বাংলাদেশ, ওরা 11 জন। কিন্তু সেইটার ব্যাপারে সেই খসরু মন্টুকে সহ আমি ওই ছবিটা করার জন্য কোনো রকম সরকারি ইয়ে পাইনি, কি বলে, রিকগনিশন পাইনি, আজকে পর্যন্ত একটা চিঠিও পাইনি। আর খসরু তো দুবার ওপেন হার্ট সার্জারি হয়েছে, তার কোনো খবরও কেউ নেয় না। কিন্তু এই ব্যাপারে আর আমি এখন কোনো কথা বলতে চাই না আর কি, 11 জনের ব্যাপারে। হ্যাঁ, সে কথাগুলো আসলে আপনার মুখ থেকে যখন শুনছিলাম, আমার মনে হয় সবাই শুনে তারাই বিচার বিশ্লেষণ করবেন। আমি অনুষ্ঠান জুড়ে আসলে বন্ধুদের কথাগুলো বলি। ওরা 11 জন চলচ্চিত্র আমাদের সাথে যেভাবে জড়িয়ে আছে, সেই কাজের সময়ে এই চলচ্চিত্রের সাথে জড়ানো মানুষগুলির সাথে আপনার যে বন্ধুত্ব, আপনাদের সেই সময়ের কাজের বাইরেও কী ভাবতেন, কতখানি বন্ধুদের মতন করে সময় কাটাতেন, সেই কথাগুলো শুনতে ইচ্ছে করছে। এখানে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে মানুষের যে জীবনের সময়ের সাথে সাথে অনেক কিছু সংজ্ঞা বদলে যায়। বেসিক্যালি মানুষ হচ্ছে একা, অ্যালোন, এবং এই একাকিত্বটা মানুষ বুঝতে পারে তখন যখন সে ফিল করে যে আমি কখন কোত্থেকে এসেছি আমি এটা জানি না, আমি কোথায় যাব এটাও আমি জানি না। মাঝখানের এই সময়টা তো আসলে একটা খেলার মতো, একটা পরীক্ষা, সৃষ্টিকর্তা বলেছেন একটা পরীক্ষা। কাজে এই পরীক্ষার সময়ে যারা কাছে আসে তারা চলার পথে সাথী হতে পারে, কিন্তু বন্ধুত্ব ইজ এ ভেরি টাফ থিং। অস্কার ওয়াইল্ড একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে এ ফ্রেন্ড ইন এ লাইফ টাইম ইজ মাচ, টু আর মেনি, থ্রি হার্ডলি পসিবল। অর্থাৎ একটা মানুষের জীবনে একজনই বন্ধু হতে পারে, দুজন খুব কষ্ট করে, তিনজন হতেই পারে না। বন্ধুত্বকে আসলে ভিন্নভাবে হয়তো আজকে দেখছি আপনার কথা শুনতে শুনতে, এবং সেই যে চলার
পথের কথা আপনি বলছিলেন, চলার পথে যে সঙ্গীদের কথাই বলছিলেন, আপাত দৃষ্টিতে যাদেরকে হয়তো আমরা বন্ধুও বলি, সেই চলার পথের একদম শুরুর দিকে যেতে চাই। ছোটবেলার সেই খেলার সাথীদের কথা কি মনে আছে? আমার বাবা ছিলেন একজন পুলিশ অফিসার, যে কারণের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে যেতেন 2 থেকে 3 বছর পর পরই। তো সে কারণের জন্যে একটা যে সময়ের কালে পাশাপাশি থেকে যে বন্ধুত্বটা হওয়ার কথা, সেটা কিন্তু আমার হয়নি। আমার প্রত্যেক জায়গায় 1 বছর 2 বছরের জন্য সঙ্গী হয়েছে, বন্ধু হয়নি। কলেজের জীবনে আসার পরে তার থেকে ইউনিভার্সিটি জীবন পর্যন্ত কিছুজন সাথে অনেক সময় কেটেছে। তবে এর মধ্যে বলবো প্রথমেই যার কথা, সে হচ্ছে আনন্দমোহন কলেজে আমি যখন পড়তাম, তখন হাসিমুদ্দিন সাহেব মিনিস্টার ছিলেন মুসলিম লীগ থেকে। তার ছেলে ছিল খালেদ হাসিম। খালেদ হাসিমের সাথে আমার ওই সময় খুব কাছাকাছি একটা সম্পর্ক গড়ে ওঠে, এবং সেই সম্পর্কটাই আজকে পর্যন্ত আছে। এবং সে দেশ থেকে দেশের বাইরে থাকে, কিন্তু দেশের বাইরে থাকলেও 5 দিন 10 দিন 15 দিন পরে একবার টেলিফোন করে, কথা হয়। আমার সুখ দুঃখের ভাগিদার সে হয়, তার কাছে বলে আমি কিছু হালকাও হই, সেও মধ্যে মধ্যে আমাকে অনেক কিছু বলে। আর তার পরবর্তী পর্যায়ে বন্ধু যদি বলতে হয়, তাহলে বলতে হবে যে একটা কথাই বাংলায় আছে যে ছেলে যখন বাবার জুতোর মধ্যে পা রাখতে পারে, মানে ছেলে যখন বড় হয়ে যায়, বাবার জুতো তার পায়ের একই মাপের জুতো পরতে পারে। অবশ্যই আমারই একটা ছেলের পা এখন আমার জুতোয় ঢোকে না, কারণ ওর পা বড় হয়ে গেছে আমার ছেলে। তো এই ছেলে তখন থেকে এই ছেলে হচ্ছে আমার বন্ধু। ফিল্ম সম্পর্কে খুব বেশি ইন্টারেস্টেড। একটা ইংরেজিতে ছবি তৈরি করেছে, একটা ছবিও রিলিজ হয়েছে। আই নেভার ফোর্সড হিম টু বি এ ফিল্ম ডিরেক্টর, এমনি হয়ে গেছে। তো ওই এখন আমার বন্ধু, ওই আমাকে যেমন গাইড করার মতো কিছু বলে, এটা করো না, তুমি এটা করলে ভালো না। আবার ও যখন কিছু ভুল কিছু করতে চায়, অ্যাজ এ গাইড, ফিলোসফার আর ফাদার অ্যান্ড ফ্রেন্ড, ওকে আমি তাকে গাইড দেওয়ার চেষ্টা করি যে হ্যাঁ, ইউ ডু দিস থিং, এটা করা ভালো, এটা করা ভালো না, দিস আর গুড, দিস আর ব্যাড। হোয়াট আই থিঙ্ক, আই ওয়ান্ট দ্যাট হি শুড বি এ গুড ম্যান। যার কিছুই হোক, আমি যেটা হতে চাই, আমি সেটা আমার ছেলের মধ্যেও সেটাই হতে চাই। সেটা হচ্ছে যে আই ওয়ান্ট টু বি গুড ম্যান। আমি মারা গেলে পরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যেন বলে যে লোকটা ভালো লোক ছিল। আর আমার ছেলেকে আমি বলি, তুমি যা কিছুই হও জীবনে, ইউ ট্রাই টু বি এ গুড ম্যান। আসলে অনেক কিছু তো শুনতে ইচ্ছা করে, আপনার সেই সময়টার কথা একটু শুনতে ইচ্ছে করে, যে সময় আমাদের সবার প্রিয় এই মাসুদ পারভেজ, তার স্কুল বেলা ছিল, স্কুল পালিয়ে কখনো সিনেমা দেখা হয়েছে কিনা, নদীতে গোসল করা হয়েছে কিনা, মাছ ধরা হয়েছে কিনা, বা দুরন্তপনাই বা কতটা ছিল। আমার তো মনে হয় যে যখন ছোট থাকে মানুষ, তারা দুরন্ত হয় না এমন কেউ যদি বলে, আমার কাছে সেটা খুব আশ্চর্য লাগবে, অথবা আমার কাছে মনে হবে যেটা মিথ্যে বলছে সে। আজকের সময় সেই সময় তুলনা করলে চলবে না। বাবা মা আমাদেরকে ছেড়েই দিতেন, খোলা বাজারে ছেড়ে দিতেন, আমরা খোলা মাঠে খেলাধুলা করতাম, ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম। এখন তো খোলা মাঠেও আমরা ছেড়ে দিতে পারি না। আইদার ছেলেরা ঘরের মধ্যে থাকে, অথবা বাইরে গেলে পরে যেহেতু তাদের আনন্দ করার জন্য নির্মল আনন্দের কোনো ব্যবস্থা নেই, সেহেতু তারা বিপথে চলে যায়। তো আমাদের সময় তো সেটা ছিল না। কাজে যত রকম দুরন্তপনা আছে, যেমন গোসল, মানে আমি একটা জিনিস বলি, গ্রামে যখন আমি মাঝে মাঝে যেতাম, বছরে একবার যেতাম, আমরা স্কুল পরীক্ষাটা শেষ হলে পরে গ্রামের বাড়িতে যেতাম বেড়াতে। তো গ্রামের বাড়িতে গেলে সাধারণত যখন আমরা করতাম, আপনার গোসল করতাম, তখন সেই টাইমটা আমাদের ফিক্স ছিল। খুব বেশিক্ষণ ডুব দিয়ে থাকা বা সাঁতার কাটা খুব বেশি একটা পছন্দ হতো না। তো ওই সময় নদীর পাড়ে গিয়ে সমস্ত কাপড় খুলে নদীর মধ্যে লাফ দিয়ে পড়লাম, সাথে বন্ধু বান্ধব, ওই তৎকালীন সময় যারা ছিল ওরা সবাই মিলে লাফালাফি করতাম, সারাদিন বসে বসে চুনো পুঁটি মাছ ধরতাম, এতটুকু মধ্যে। এখন ফিরে আসার সময় সমস্ত আবার কাপড় চোপড় পরে তো ফিরে আসলাম। কিন্তু আমার বড় মামি ছিলেন, উনি বলতেন, চোখ দুটো তো লাল কেন, তুই নিশ্চয়ই নদী থেকে সাঁতার কেটেছিস। তা আমি বললাম, হ্যাঁ একটু সাঁতার কেটেছি। তবে ছবি আমি সবসময় বেশি দেখতাম। ইউনিভার্সিটিতে কলেজ জীবন থেকেই শুরু হয়েছে, যেটা ইউনিভার্সিটিতে আসার পরও চলেছে। প্রতি সপ্তাহে 4টা ছবি দেখতাম, 2টো বাংলা অথবা উর্দু ছবি আর 2টো ইংরেজি ছবি। আর ছবি জগতে যাবার পরে
এটা ভেঙে যায় একেবারেই। প্রথম 2-4 বার যাওয়ার চেষ্টা করেছি হলে, যখন দেখেছি যে না, ওখান থেকে বেরিয়ে আসা আমার জন্য খুব কষ্টকর হয়ে যায়, তারপরে আর যাওয়া হয়নি। যে 2-1টা যা দেখেছি দেশের বাইরে গিয়ে 2-1টা হলে 2-1টা ছবি দেখেছি, এরপরে আর ছবি দেখতে ভালো লাগেনি। একটু দাঁড়িয়ে একটু হাওয়া খেতে খেতে কথা বলি, খোলা হাওয়ায় দাঁড়িয়ে। সাধারণত দেখা যায় যে ফুল বা এই ধরনের সাজানোর জন্য গাছের একটা সমাগম দেখা যায়, কিন্তু আমরা কিন্তু এখানে দেখলাম যে বেশ ফলজ কিছু গাছ রয়েছে। এটা কি শখের বসে বা ভালো লাগা থেকে? আসলে আমি গাছ খুব পছন্দ করি, গাছ খুব প্রিয় জিনিস, কিন্তু যে গাছ ফল দেয় সেই গাছটা আমার মনে হয় যে এটা মানুষের জন্য অত্যন্ত আপনজন। যেমন আমি এখানে পেয়ারা গাছ আছে, এটা ফল হয়, ওখানে লেবু গাছ আছে, এটা ফল হয়, নারকেল গাছ আছে, নারকেল হয়, আম গাছ আছে, আম হয়। ফল ছাড়া গাছ আমার কাছে, ফলটাকে আমি এই কারণের জন্য পছন্দ করি যে আমার কাছে মনে হয় দিস ইজ দ্য গিফট ফ্রম অলমাইটি আল্লাহ, এবং আল্লাহর ডাইরেক্ট যারা পাওয়ার জিনিস, আমাদের মতো দুর্ভাগাদের, কারণ আল্লাহ ওই ফলগুলো দিয়েছে বলে সেগুলো আমরা খাচ্ছি, সেই কারণের জন্য আমি সবসময় ফল গাছ লাগাই। সেটাই ভাইয়া। এবং আমরা আরও কিছু কথা আপনার কাছ থেকে শুনতে চাই। আপনার বিশ্ববিদ্যালয় জীবন কিংবা বর্ণাঢ্য সংগ্রামী জীবন যদি আমি বলি, সেই জীবনে ওই যে চলার পথে সঙ্গীদের কথাই যদি বলি, সেই সময়ের কারো কথা কি মনে পড়ে, বা কারা ছিলেন সাথে, বা এখন জীবনের ঠিক এই সময়টা এসে মাঝে মাঝে সেই দিনগুলোর কথা মনে পড়লে সেই মুখগুলো ভেসে ওঠে, এরকম কোনো নাম কি আমরা শুনতে পারি? না, ভেসে ওঠে ব্যাপারটা হচ্ছে যে আমার জীবনের প্রায় চলচ্চিত্র জগৎ প্রায় 42 বছর, কিন্তু তখন আমি রাজনীতির সাথে সম্পৃক্ত। 1973 থেকে আপনাকে আমরা নায়ক হিসেবে রাজনীতির সাথে সম্পৃক্ত হচ্ছে 1961 থেকে, ছাত্র রাজনীতির থেকে সম্পৃক্ত। মাঝখানে চলচ্চিত্র একটা, অনেকে মনে করে যে চলচ্চিত্র করার সময় তো রাজনীতি সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। এক্স্যাক্টলি নট দ্যাট। চলচ্চিত্রটা হচ্ছে আমার প্রফেশন, আর রাজনীতি তো আমার প্রফেশন। এখন যেমন রাজনীতিটা প্রফেশন হয়ে গেছে অনেকের জন্য, আমাদের সময় কিন্তু এই রাজনীতিটা প্রফেশন ছিল না। তারা কাজ করতাম, আমরা অন্য কাজ করতাম। রাজনীতিটার সময়ে, অন্য সময়ে দেশের মানুষের জনগণের কল্যাণের জন্য আমরা করতাম। দ্যাট থিং হ্যাজ বিন চেঞ্জ নাও কমপ্লিটলি। এখন রাজনীতিটা করাই হয় প্রফেশন হিসাবে। এবং আমরা শুনতাম যে এক সময় শুধুমাত্র সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্টরাই রাজনীতি করছে, মেধাবীরাই রাজনীতি করছে। চিত্রটা এখন হয়তো পাল্টেই গেছে। তবে সেই সময়ের চলার পথে আপনার মতন এরকম আরও যারা আপনার সঙ্গী ছিলেন, তাদের কথাগুলো একটু স্মৃতিচারণ যদি করেন। এখন স্মৃতিচারণ এত বড় সময়, তবে 2-1 জনের কথা আমি ঘটনার কারণের জন্য 2-1 জনের কথা বলি। যেমন আমার সঙ্গীত পরিচালক ছিলেন আজাদ রহমান, উনি কখনো ভয়েস দিতেন না। তো প্রথম যখন আমি ওনাকে বললাম যে আমার এই গানটা আপনি গাইবেন, তখন সে প্রথম বলল যে না, আমি তো কোনোদিন গান গাই না। তো আমি বললাম যে আপনি ইউ আর দ্য কিং, কারণ ওখানে আপনি গোল্ড মেডেল পেয়ে আসছেন, আপনি ইউ হ্যাভ গট এ ভেরি ফ্যান্টাস্টিক ভয়েস, আপনি গান গাইবেন না কেন? সো আই ফোর্সড হিম টু সিং দ্য সং। আজকে পর্যন্ত যে গানটা চলছে সেটা হচ্ছে যে ভালোবাসার মূল্য কত। ভালোবাসার মূল্য কত আজাদ রহমান গেয়েছেন, হি ওয়াজ ফোর্সড টু সিং, তাকে জোর করে গাওয়া হয়েছে। এবং আরও মজার ব্যাপার হচ্ছে যে ওই সময়ই, তার কিছুদিন আগে, ওনার ওয়াইফ সেলিনা আজাদও জীবনে কোনদিন ফিল্মে গান গায়নি। আমি যখন টিউন করছিলাম তার বাসায় বসে, তখন উনি বাথরুমে বসে গুনগুন করে গান গাচ্ছিল। আমি বললাম যে গান গায় কে? তা আজাদ বললো যে আমার ওয়াইফ। তা আমি বললাম যে আমার এই ছবির মাসুদ রানাতে এই গান, ওনাকে গান গাইতে বলছে। ও তো ফিল্মে গান গায় না, ও তো রেডিওতে গান গায়। তা আমি বললাম যে এইটা তাকেই গাইতে হবে। এবং সে গান গাইলো যে গানটা, সে গানটাও কিন্তু আজকে বাংলাদেশে এতদিন চলে গেছে, কিন্তু 10টা গানের মধ্যে একটা হয়ে আছে। সেটা হচ্ছে মনেরই রঙে রাঙাবো, বনেরই ঘুম ভাঙাবো। আর সাবিনা ইয়াসমিন আমার অত্যন্ত আপনজন ছিল সেই সময়, আজও আপনজন। ও আমাকে প্রায় বলতো যে কী গান গাওয়ালেন, যখন লোকজন, আমি অনুষ্ঠান করি, লোকজন মনে করে এই গানটা আমাকে তারা প্রপোজ করে ওই গানটা গাইয়ে দেন, ওই গানটা গাইয়ে দেন। সবারই ধারণা ছিল এই গানটা সাবিনা ইয়াসমিনের, এক্স্যাক্টলি কিন্তু সাবিনা ইয়াসমিনের নয়। গানটা গেয়েছিলেন সেলিনা আজাদ। অ্যান্ড দ্যাট ইজ দ্য টু ভেরি ইম্পর্টেন্ট থিংস যেটা আমার মনে পড়ে আর কি ওই সময়ের কথা বলতে গেলে। আরও খসরু কথা, যার কথা বললাম, ও জীবনে কোনদিন নাটক করেনি, অভিনয় করেনি, কোনো কিছু করেনি। যখন ছবিতে আমি বললাম যে তুমি ছবিতে করবে, তো বলতে হ্যাঁ নিশ্চয়ই করবো। মুক্তিযুদ্ধের যোদ্ধা, হি ওয়াজ এ আইডল অ্যাসেট, কিন্তু তাকে সম্পূর্ণরূপে পর্দার আড়ালে রাখা হয়েছে। আই ডোন্ট নো ওয়াই। আমি একা কলা গাছের মতো ভেসে যাচ্ছি একা। আই আর জাস্ট অ্যালোন, অ্যান্ড স্টিল আই এম অ্যালোন, আই উইল বি গোয়িং অ্যালোন। বিনীতভাবে ভাই আপনার কাছে একটা বিষয়কে জানতে ইচ্ছে করছে, কারো প্রতি কি কোনো অভিমান কাজ করছে, নাকি পুরোটাই আপনার নিজের অনুভব? অভিমান করা যায় কার উপরে? আপনজনের উপর অভিমান করা যায়। যে আমার অভিমানকে কোনো অর্থই বুঝবে না,
তার উপরে অভিমান করে লাভ কি? স্বাধীনতা সংগ্রাম তো হয়েছে 71-এ, কিন্তু এটা যদি বলা হয় যে এটা গাঁথা হয়েছে কবে, বীজটা বপন করা হয়েছে কবে, এবং বীজটা গাছ হয়েছে কবে, তো গাছ বপন করা যদি হয়ে থাকে 52-তে, গাছের চারাটা হয়েছে কিন্তু 1966-এ বঙ্গবন্ধু যখন 6 দফা আন্দোলনে দিল। তো সেই সময় তো আমরা জেলে গিয়েছি 6 দফা নিয়ে। তো স্বাধীনতা আন্দোলনের মধ্যে যুদ্ধ করলাম, আমরাই যুদ্ধ করলাম, খসরুও যুদ্ধ করলো। তা আমাদের তো কোনো দিক দিয়ে বাদ দেওয়ার কথা না। তো অভিমান তো করি না, ব্যাস আমরা বলি না এখন, জাস্ট উই ডোন্ট সে দাওনি ঠিক আছে, যাকে দিয়েছো ভালো মনে করেছো দিয়েছো। এখন স্বাধীনতার সপক্ষীয় শক্তি সবাই হয়ে গেছে, এভরিবডি, তো সবাইকে দিয়ে দাও, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। কথা শুনতে চাই। আমি এখানে একটা দোলনা দেখেছিলাম, আমার ইচ্ছে করছে সেখানে একটু বসি আপনাকে নিয়ে। সার্টেনলি, ওইটাও আমার একটু দুই এক সময় একা একা বসে বসে দোল খাই। হল, ইউনিভার্সিটির হল মানে একটা অন্যরকম উন্মাদনা। আমরা সবাই যখন শুনি যে হলে এই হয়, হলে সেই হয়, হলে এই মজার ঘটনা ঘটেছে, এই ছিল, ওই স্মৃতিটা, অনেক কিছু থাকে। আপনার হলের এরকম কোনো মজার স্মৃতি, যারা হল রুমমেট যারা ছিল বা হলে আরও যারা থাকতো তাদেরকে নিয়ে কি আছে? আমার ধারণা সেটা হচ্ছে যে তুমি যে হল দেখছো, আসলে এই ধরনের হল কিন্তু তখন ছিল না। নাম আছে, একই নাম আছে, কাঠামো আছে, পরিবেশটা ভিন্ন ছিল, পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন ছিল। এখন যেমন ওই ইউনিভার্সিটির রাস্তা দিয়ে, হলের সামনে দিয়ে কোনো মহিলাদেরকে নিয়ে যাওয়ার জন্য যদি বলা হয়, তারা বলে এই রাস্তায় যাবে না, তোমরা অন্য রাস্তা দিয়ে ঘুরে যাও। আমাদের সময় কিন্তু ইউনিভার্সিটির এলাকার মধ্যে যদি কোনো মহিলা ঢুকতেন, তাহলেই মনে করতেন যে আই এম সেফ ফ্রম ব্যাড পিপল, হলের ছেলেরা আমাদেরকে ই করবে। কাজে হলের পরিবেশ, আজকে যে পরিবেশ, সেই পরিবেশের সাথে আমাদের সময় পরিবেশ মিলবে না। দল বেঁধে বেড়াতে যাওয়া, দল বেঁধে সিনেমা হলে যাওয়া, এর বাইরে মানে আমি অন্ততপক্ষে যতক্ষণ 1966 থেকে যখন ছিলাম হলে, তখন পর্যন্ত থেকে 72 পর্যন্ত কিন্তু আমাকে ওই হলের ওই উন্মাদনা নয়, দেশের জন্য আমাকে উই হ্যাড টু স্ট্রাগল। মানে যতগুলো ছাত্র নেতা তখন ছিল, সিরাজুল আলম খান থেকে শুরু করে, ওবায়দ ভাই থেকে শুরু করে, রাজ্জাক ভাই, তারপরে সৈয়দ মোজারুল হক বাকি, বা এই ক্যাটাগরির কী বলেন, রব, আমি, বা এই যতগুলো ঢাকা শহরে যারা আছে, তারা প্রত্যেক দিন বিকালবেলা ইকবাল হলের মাঠে যেত, এবং সেখানে গিয়ে তাদেরকে ক্লাস করার মতো আমরা 15 জন 20 জন নিয়ে এক একজনের টিমের মধ্যে কথা বলতাম। আমরা সিনিয়রদেরকে আমরা সম্মান করতাম, এবং যারা জুনিয়র থাকতো ওরা আমাদের কাছে জানতে চাইতো দেশ কাকে বলে, জাতি কাকে বলে, বা স্বাধীনতা কোন কোন পয়েন্টে আমাদের পাকিস্তানিরা আমাদেরকে এক্সপ্লয়েট করছে, সেই সব জিনিসগুলো বলতো। অ্যান্ড উই ইউজ টু সে অল দিস থিংস টু দেম। সরকারি দল যেটা ছিল এনএসএফ, স্বাধীনতা যুদ্ধের সমাবেশে এনএসএফের একটা খণ্ড আমাদের সাথে এসে জয়েন করেছিল। ইকবাল হলে সরকারি দলের কোনো ইউনিট ছিল না, তো ওই এনএসএফ ইউনিট করার জন্যে ইকবাল হলে অনেক সময় ওরা মানে এসে মারামারি করে, ভেঙে চুরে স্টুডেন্টসদের দোতলা থেকে তেতলায় লাফ দিয়ে পড়ে অনেকের পা ভেঙেছে, হাত ভেঙেছে, এই ক্যাটাগরি হয়েছে। আর যখন আমরা পেরেছি তখন সামনাসামনি মারামারি করেছি, উই ফট লাইক এনিথিং। ভাই অনেক কথা বলছিলাম, আমাদের সময়ের হাতে আমরা বাধা পড়ে রই, সময়ের একদম শেষ দিকে আছি। একটা কথা আপনি অনুমতি দিলে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই। আমাদের সংস্কৃতি বা আমাদের যে চর্চা চলছে, সেই চর্চায় আমরা অনেক কিছু দেখি, যারা আমাদের খুব প্রিয় মানুষ হন, সেই মানুষগুলো যখন আমাদের সাথে থাকেন কিংবা তারা জীবদ্দশায় থাকেন, তখন আমরা তাদের নিয়ে এক ধরনের উচ্ছ্বাস দেখাতে গিয়েও থেমে যাই। সেই মানুষগুলো যখন চলে যাবার পর কোনো না কোনোভাবে কেন জানি সেই মানুষটাকে নিয়ে একটা অনেক ক্ষেত্রে আরোপিত এক ধরনের উন্মাদনে আমরা মেতে উঠি। এই বিষয়গুলো এখানেও আমি দ্বিমত পোষণ করি এই জন্যে যে ইদানিংকালে আমি যেটা দেখছি যে 1000 জন এসে 1000টা পুরস্কার দেওয়ার জন্য, জীবদ্দশায় পুরস্কার দেওয়ার জন্য অনেককে পুরস্কৃত করছে। যারা পুরস্কার দিচ্ছে তারা জানে না কী কারণের জন্য দিচ্ছে, কাকে দিচ্ছে সেটা তারা জানে না। পুরস্কার দেওয়াটা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। সম্মানীকে বা গুণী লোককে সম্মান দেখানো এখানে হচ্ছে না। সরকারের তরফ থেকেও পুরস্কার দেওয়ার কথা বলা হচ্ছে, সরকারে ভালো ছবি বানালে পুরস্কার দেওয়া হবে, আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হবে। তো এখানে আজীবন সম্মাননা পুরস্কার কী কারণে, ক্রাইটেরিয়াটা সেটা তো এখানে দেখা হচ্ছে না। এখানে যদি দেখা হয় যে অনেক বয়স পর্যন্ত কাজ করেছে চলচ্চিত্র জগতে, তাহলে তো আমাদের যে দারোয়ান যে কাজ চলচ্চিত্র জগতে আছে প্রায় 50 বছর পর্যন্ত, কাদের বিরাট একটা প্রত্যেক ছবিতে দারোয়ানের ভূমিকা অভিনয় করছে, তাহলে তো তাকেই দেওয়া উচিত।
আসলে চলচ্চিত্রের জন্য যার অবদান আছে এবং চলচ্চিত্রকে সে মানে কিছু তার এডিশন করেছে, চলচ্চিত্রে কিছু তার দেওয়ার কারণে জন্য চলচ্চিত্র একটা বাঁক নিয়েছে জীবনের, সেই সব জিনিসগুলো কিছু কারণের জন্য তাদেরকে দেওয়া উচিত আজীবন সম্মাননা। আর ওরা 11 জনের থেকে শুরু করে মাসুদ রানাতে মডার্ন অ্যাকশন আমি এনেছি, তার পরবর্তী পর্যায়ে মডার্ন অ্যাকশনকে আবার নতুন একটা ধারা দিতে গিয়ে কুংফু আমি নিজে শিখে তারপরে কুংফুকে আমি ইন্ট্রোডিউস করেছি ফিল্মে। অনেকগুলো বাঁক সে কুংফুর উপরে ডিপেন্ড করে বাংলাদেশ চলচ্চিত্র প্রায় 10 বছর পর্যন্ত চলেছে, অনেকগুলো বাঁকই তো করেছি। তা আমার তো হয়তো মনে হতো কোনো সময় দুই এক সময় যে চলচ্চিত্রের জন্য হয়তো আমার কিছু অবদান আছে। আমি দেশের জন্য যতটুকু করছি দেশ তো তার চেয়ে আমার চেয়ে অনেক বেশি দিয়েছে। আমি এখানে ছাদে বসে বসে আমি আম পেড়ে খাচ্ছি, আমি আমকে আম বলতে পারছি, আমার মাকে মা বলতে পারছি, আমার বাবাকে বাবা বলতে পারছি। আই গট লটস অফ থিংস ফ্রম দিস ইন্ডিপেন্ডেন্স। সো আমি ইন্টারেড টু মাই কান্ট্রি আমাকে অনেক কিছু দিয়েছে। কেউ দিল কি না দিল আই এম নট বদার্ড, আমি এটাকে চিন্তাও করি না, ভাবিও। শুধু একটা কথাই শেষবারের মতো জানতে চাই, মানুষ কি নিজের সাথে নিজে বন্ধু হতে পারে? মানুষ নিজের সাথে নিজে তো স্বাভাবিকভাবেই মোটামুটি কিছু কিছু সময় বন্ধু হতে পারে, তবে এই বন্ধুত্ব অনেক সময় এই কোশ্চেনের বন্ধু হয়ে যায়। মানে আমি যেটা ভাবি সেটা হচ্ছে যে তুমি ইউ আস্ক ইউর সেলফ এক্স্যাক্টলি, আচ্ছা আমি যেটা করলাম এটা কি ঠিক করলাম, আমার কি এটা করা উচিত ছিল, আমার কি এটা করা উচিত ছিল না, আমাকে যে এই কথা বললো এটার জন্য কি আমার আক্ষেপ করা উচিত, আমাকে এটার জন্য কি পেপারে স্টেটমেন্ট করা উচিত, এই ক্যাটাগরি প্রশ্ন একটা এটা নিজের কাছে নিজেই করা যায়। কাজে তার কাছ থেকেই হয়তো জবাবও কিছু কিছু সময় পাওয়া যায়। তার উপরে ডিপেন্ড করে এটা আমি বলি যে মন এবং আত্মা, রুহ যেটাকে বলা হয় আমাদের কল্ব, এই কল্বটা হচ্ছে আমাদের বিবেক। এই বিবেকটার সাথে মানুষের মন অনেক কিছু চায়, লাফাতে চায়, কিন্তু রুহ কল্ব যেটা সেটা ওটা বাধা দেয়, বিবেকটা বাধা দেয়, যে বলে যে তুমি এটা করো না, এটা ভালো না, এটা মন্দ না। তাই আমার মনে হয় যে নিজের সাথে যে নিজের বন্ধুত্বটা সেটা হয় অনেকটা ফিলোসোফার অ্যান্ড গাইডের মতো সম্পর্কটা হয়ে যায়, অন্য ক্যাটাগরি বন্ধুত্ব হয়। চমৎকার ভাইয়া, অসংখ্য ধন্যবাদ, আপনার প্রতি কৃতজ্ঞতা। অনুষ্ঠানের নিয়মে আমাদেরকে যেতে হবে, আর আপনার জীবন দর্শন কিংবা আপনার সাথে আপনার সেই বন্ধুত্ব, আপনার সব কিছু নিয়ে আপনি অনেক দিন আমাদের মাঝে এরকম সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করতে হচ্ছে। আমিও ধন্যবাদ জানাচ্ছি এবং যারা দেশে বিদেশে যারা এমটিভি দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন, আমার অনেক কথা হয়তো তাদের অনেক পছন্দ হতে পারে, নাও হতে পারে। আমি যেটা ফিল করেছি আমি সেটাই বলেছি। আমি শুধু আপনাদের কাছে শুধু একটা জিনিস চাইবো, সেটা হচ্ছে যে আমি আপনাদের কাছে দোয়া চাইবো। আমি যেটার জন্য চেষ্টা করছি এখন সেটা হচ্ছে যে আই ওয়ান্ট টু বি এ গুড ম্যান, আমি একজন ভালো মানুষ হতে চাই। এইটুকু আপনাদের কাছে আমি দোয়া চাই। আপনারা সারা জীবন আমাকে ভালোবাসা দিয়েছেন, আপনাদের ভালোবাসার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, এবং এই দোয়াটুকু চেয়েই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। ফি আমানিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা নিয়মিতভাবে এই অনুষ্ঠানটি দেখেন তারা সবাই জানেন অনুষ্ঠানের শেষের দিকে এসে আমরা একজন হলেও বন্ধুকে আমাদের আমন্ত্রিত অতিথির কাছে এনে তার সামনে দাঁড় করিয়ে একটা চমক দিতে চাই। আমার কাছে মনে হয় আজকের এই আয়োজনে আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেকটা মানুষ এই মানুষটির বন্ধু হয়ে পাশেই ছিলেন, এবং আজ আমরা একজন মাসুদ পারভেজকে আরেকজন মাসুদ পারভেজের সামনে বসিয়েছিলাম, বন্ধু হিসেবে তুলে নিয়ে এসেছিলাম। সেই রূহ কিংবা সেই বিবেকের সাথে বন্ধু হয়ে থাকাটাই বোধহয় সবচেয়ে বড় বন্ধুত্ব। সেই বন্ধুত্ব নিয়ে নিজেকে ভালোবাসুন, ভালো থাকুন। আগামী সপ্তাহে আবারও কথা হবে ইনশাআল্লাহ এনটিভির সাথে। বন্ধু তোমারই খোঁজে, বাক্সে বন্দি জীবনটাকে ভালো লাগে না, বন্ধুরা সব গেছে চলে কোথায় জানি না, মনে পড়ে তাই হাতটা বাড়াই, বন্ধু তোমারই খোঁজে।